থেকে গ্রেপ্তার করে তাকে নেওয়া হয়েছে ট্রাইব্যুনালে। সেখানে রয়েছেন গ্রেফতার করেছে পুলিশ। রোববার ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। সকালে রাজধানীর একটির পর একটি মামলায়, মিথ্যা মামলায় কর্মীদের সাজা দেয়া হচ্ছে, নেতাদের সাজা দেয়া হচ্ছে। যারা নির্বাচনে প্রার্থী, যোগ্য প্রার্থী হতে পারেন, তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার মতন সাজা দেয়া হচ্ছে। রুমিন ফারহানা ইদানিং যে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার নিয়ে গলা ফাটায়, যে এখন বিভিন্ন টকশোতে গিয়ে ইসকনের একটা ফিতা হাতে দিয়ে আঙ্গুল দোলায়, এ কি আসলে বিএনপি আসলে করে? ব্রাহ্মণবাড়িয়া যেখান থেকে সে রাজনীতি করার জন্য, এমপি ইলেকশনের জন্য লাফালাফি করছে, ওই এরিয়ায় কেউ তারে চায় না। তার এরিয়ায় লোকজনরা বলে নডি রুমিন। নডির অর্থ কি আমি জানি না, আপনি জানেন কিনা আমি জানি না। নডি না নটি এর অর্থ কি আমার ধারণা নাই। রুমিন ফারহানা কখনো যেন এমপি না হতে পারেন, এটা নিশ্চিত করা দরকার। আমি সরি, এটা আমি জানি না উনি কোন জায়গা থেকে দাঁড়াবেন, কোন ওবায়দুর রহমান আর কোন রহমানের মেয়ে ওর ছেলে, আই ডোন্ট কেয়ার। 30 জনের মৃত্যু দাবি করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 80টি মাজার ভাঙা হয়েছে, প্রকাশিত হয়েছে। আমি আপনাকে বলি, দেখেন রুমিন ফারহানা উনি রেফারেন্স দেওয়ার কোনো তথ্য পান নাই। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি কোথায় কিভাবে আছেন, বাংলাদেশের মানুষ এবং যারা রাজনৈতিক খোঁজ রাখেন তারা খুব ভালো করেই জানেন যে তিনি দিল্লিতে আছেন, দিল্লিতে অবস্থান করছেন। এই কথাটা নতুন করে আমার বলার কিছু নেই, নতুন করে বলার জন্য আপনাদের কাছে আমি বসিনি। তবে সাম্প্রতিক সময় কিছু ঘটনা ঘটছে এবং এটা বাংলাদেশের রাজনীতির একটা ট্রেন্ড, রাজনীতির বাইরে এটা দেখা যায় না। বিএনপির আজকালকার যে সমস্ত কথাবার্তা বলে তাতে মনে হয় যে জনগণ 5 তারিখ থেকে পেছনে চলে গেছে। তারা 31 দফায় যে সমস্ত কথা বলছিল সেখান থেকে পিছনে গিয়ে আজকে সংস্কারের বিরোধিতা করছে। তাদের কেউ কেউ এমন কথা বলছেন যে যারা সংস্কারের কথা বলে তাদের হাত ভেঙে দিতে হবে। তো এটা করতে হলে তো তাদের গিয়ে হাত ভাঙার জন্য তাদেরকে ইংল্যান্ডে যেতে হবে, কারণ তাদের দলের নেতা তো বলে যে সংস্কারের কথা তারাই সবার আগে বলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো, ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আর বেশি কথা না বলে ধারাবাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি কোথায় কিভাবে আছেন, বাংলাদেশের মানুষ এবং যারা রাজনৈতিক খোঁজ রাখেন তারা খুব ভালো করেই জানেন যে তিনি দিল্লিতে আছেন, দিল্লিতে অবস্থান করছেন। এই কথাটা নতুন করে আমার বলার কিছু নেই, নতুন করে বলার জন্য আপনাদের কাছে আমি বসিনি। তবে সাম্প্রতিক সময় কিছু ঘটনা ঘটছে এবং এটা বাংলাদেশের রাজনীতির একটা ট্রেন্ড, রাজনীতির বাইরে এটা দেখা যায় না। আমাদের সমাজে যারা একে অন্যের বিরোধী, প্রতিবেশী, শত্রু, তারাও পারতপক্ষে আমরা বলি কি যে আমরা আমার শত্রুর মৃত্যু কামনা করি না, আমরা আমার শত্রুর ক্ষতি চাই না, বলে না? ওই লোকটাকে ভালো বলে না? আমরা রাজনীতিবিদরা বাড়ি এটা খুব সিদ্ধহস্ত। বাংলাদেশে এর আগে আওয়ামী লীগ সরকারের সময় যাই বেগম খালেদা জিয়াকে কয়েকবার সোশ্যাল মিডিয়ায় মেরে ফেলা হয়েছে পর্যন্ত দেখি। যখনই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়াকে দেখে সে বলেছেন যে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আচ্ছা, তারপর একের পর একটা চিকিৎসক ব্রিফিং করেন। এরপরে যখন তিনি গুরুতর অসুস্থ হয়ে প্রায় মাঝরাতে বাসা থেকে হসপিটালে যান, তখন তাকে কতবার তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় করেছে। কারা করেছে? বেগম জিয়ার অনুসারীরা তো না। যারা বেগম জিয়ার অনুসারী তারা তো তাকে মা বলে সম্বোধন করে, একেবারে শেষ মুহূর্তে নিজের মাকে কেউ মৃত বিশ্বাস করতে চায় না। তাহলে বেগম জিয়ার বিরোধী অংশ আওয়ামী লীগ শিবির তখন এটা করেছে, সুখ পেত। এটা পাল্টা ব্যবস্থা হিসেবে কি করেছে জানেন? তখন তো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সবসময় হাস্যোজ্জ্বল এবং চকচকে মুখে টিভি স্ক্রিনে দেখা যেত। পাল্টা ব্যবস্থা হিসেবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যখন জেলে, ওবায়দুল কাদের যখন হসপিটালে, এবং তিনি যখন মিডিয়ার সামনে একটু কম আসেন, রেস্টে, মেসিভ হার্ট অ্যাটাক করেছিল, ওবায়দুল কাদের জানাজার ভিডিও ছেড়ে দিয়েছে পর্যন্ত, একদম কারিগরি করে এডিট করে ওবায়দুল কাদের জানাজা ছেড়েছে। তার মৃত্যু গুজব অসংখ্যবার ছড়িয়েছে। সবশেষ তোফায়েল আহমেদ মেরে ফেলেছিল বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা, গুরুতর অসুস্থ, কিন্তু তখন তো তিনি মরেন নাই। এরকম বাংলাদেশে মৃত্যু গুজব অনেক। আমরা দেখেছি কি হানিফ সংকেতের কয়েকদিন আগে মেরে ফেলছিল জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব। হানিফ সংকেত নাকি মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট, ওনাকে বলতেছে না মরিনি। এখন এসে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে এই টাইপের কিছু কাণ্ড ঘটছে কিনা। তবে আমি ধাক্কা খেয়েছি, অবাক হয়েছি, রিপোর্টটি করেছে দৈনিক মানবজমিন।
বাংলাদেশে 5 আগস্টের পট পরিবর্তন 2024 বা আওয়ামী লীগ সরকার আওয়ামী রিজিম শেষ হওয়ার সময়টায় মানব জমিনের খুব সাহসী ভূমিকা এবং মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী বাংলাদেশের সাংবাদিকতায় একজন প্রাণ পুরুষ দিকপাল হয়ে থাকবেন দীর্ঘ বছর। তার পত্রিকার রিপোর্টে আমি দেখলাম এরকম কোন সুনির্দিষ্ট সোর্স উল্লেখ করা হচ্ছে না, মন দেওয়া কোন রকম একটা রিপোর্টের মতো লেগেছে যে শেখ হাসিনা নাকি দিল্লিতে অসুস্থ, তাকে নাকি ইন্ডিয়ান ব্যবস্থাপনায় সিঙ্গাপুরে নেওয়া হয়েছে, এই টাইপের খবর। আমরা দেশে খোঁজ পাই যে প্রায় বিভিন্ন জায়গায় এই যে এখনো সরকারের দিক থেকে একটা হুলস্থুল অবস্থা, কি আওয়ামী লীগ কেন মিছিল করছে, আওয়ামী লীগ বিরোধী যারা তাদের মধ্যে একটা হুলস্থুল অবস্থা, এই কি কারণ কি? কারণ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা প্রায় দিনই এখন নাকি দেশের বিভিন্ন জেলায় তার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করেন, ভিডিওর মাধ্যমে না। ব্যাপারটা হয়েছে তাকে কেন ভিডিওতে দেখা যায় না, এইটাকে একটা লাইনে আনার জন্য, যেন শেখ হাসিনাকে ভিডিওতে দেখা যায় এইসব শুনে, এইটার কি একটা বন্দোবস্ত হিসাবে এই ধরনের রিপোর্ট ছাপা হচ্ছে কিনা, বা মানব জমিনের মতো পত্রিকায় যে শেখ হাসিনা অসুস্থ এই করছেন। আওয়ামী লীগের যেগুলা সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখানে তারা বলছে যে তিনি সুস্থ আছেন, তিনি তার মতো করে আছেন। ভবিষ্যৎ কি হবে, শেখ হাসিনা বাংলাদেশে আসবে কি আসবে না, এটা অনেক পরের হিসাব নিকাশ, জটিল সমীকরণ। কিন্তু তাকে জীবিত থেকে এরকম করে ফেলার বিষয়টা, এইটা ওই যে বললাম বাংলাদেশে এই রাজনীতির ট্রেন্ড আছে। আমরা সবসময় বলি, আমাদের গুরুজনরা আমাদেরকে শিখান না যে তুমি অন্যের মৃত্যু কামনা করলে তোমার আয়ু কমে যাবে, এটা আমরা রাজনীতিতে যারা থাকি তারা মনে রাখি না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সংসদ আসলে আপনার সাথে নাতিক রহমান পূর্ণিয়া। রুমিন ফারহানা কখনো যেন এমপি না হতে পারেন, এটা নিশ্চিত করা দরকার। আমি সরি, এটা আমি জানি না উনি কোন জায়গা থেকে দাঁড়াবেন, কোন ওবায়দুর রহমান আর কোন রহমানের মেয়ে ওর ছেলে, আই ডোন্ট কেয়ার। 30 জনের মৃত্যু দাবি করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 80টি মাজার ভাঙা হয়েছে, প্রকাশিত হয়েছে। আমি আপনাকে বলি, দেখেন রুমিন ফারহানা উনি রেফারেন্স দেওয়ার কোনো তথ্য পান নাই, উনি কোনো পত্রিকা পান নাই, উনি কোনো ব্যক্তিকে পান নাই, উনি কোনো প্রতিষ্ঠান পান নাই। উনি হিন্দু বৌদ্ধ বাংলাদেশের নাম্বার 1 এনিমি সংগঠন, বাংলাদেশের বিরুদ্ধে যারা অপপ্রচার, মিথ্যা তথ্য, মিস ইনফরমেশনের বন্যা বয়ে দিচ্ছে তাদের মাধ্যমে, তাদের রেফারেন্স দিয়ে বলছেন দেশে খুন খারাপি বেড়েছে, হিন্দু নির্যাতন বেড়েছে, মৌলবাদী হচ্ছে বাংলাদেশ। I'm disgusted, man. I'm appalled. I mean, so sad to see this kind of face still exist in our politics. I'm sorry, আমি বিএনপিকে নিয়ে আমি ইলিয়াস ভাই পিনাকিদা তারা অ্যাটাক করা শুরু করেছে, আমি বলতে চাই না কোনো কিছু, but this is unacceptable. Can someone come forward and stop her? She's not eligible to do politics anymore. She's disqualified. When she mentioned, or I mean, gave this kind of reference, she's disqualified, utterly disqualified. She needs to be pulled out of politics right now. It's unacceptable. উনি হিন্দু খ্রিস্টান যারা একটা মিথ্যাবাদী মোনাফেকদের সংগঠন, সারাদিন শুধু মিথ্যা ছড়া বাংলাদেশের বিরুদ্ধে, এই সংগঠনের, এবং উনাকে দেখলে মনে হয় উনি একজন হিন্দু মহিলা। সরি, ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে কোনো কিছু করতে পারে, বাট বিএনপিকে আমি তারেক রহমানকে আমার তারেক রহমান সাহেবকে আমি বলছি, প্লিজ ইউ গোটা কাম ফরওয়ার্ড, ইউ গোটা গো ব্যাক টু বাংলাদেশ। ইটস এ ডেঞ্জারাস স্টাফ, ইউ নো হোয়াট আই মিন? আর আমি এমনিতেই সিঙ্গেল মাদার টাদার ভাই, আমি বিশ্বাস করি না। আর ওই বয়স, পরিত্যক্ত বয়সের মহিলা যারা সিঙ্গেল, ডিভোর্স, আমি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, কারণ ওর থেকে পাগল টাইপের বেশিরভাগই। সরি, আমি এটা ডেরিভেটিভ কমেন্টস হয়ে যায়, বাট আমি আপনাদেরকে বলি এটা, মানে যাদের স্বামী নাই বা স্বামীর সাথে ঝামেলা হয়েছে, যারা মারা গেছে তারা না, ঝামেলা হয়েছে এবং ডিভোর্স এন্ড এরা ওর থেকে পাগল এমনিতে থাকে সারাদিন, যতই লেখাপড়া করুক না, পিএইচডি ডিগ্রি থাকুক না কেন। আমি দেখেছি এটা আমার অভিজ্ঞতা থেকে, মানে বিভিন্নভাবে এরা ওর থেকে পাগল, এমনিতে পাগল থাকে সারাদিন, নানান ধরনের সমস্যায়। আচ্ছা, তো আমি সরি, মানে ডোন্ট টেক মি আদারওয়াইজ, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। এটা প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি মানে ফলো করতেছি না, বাট আমি বলছি, আমি সরি, মানে যারা ডিভোর্সড এবং একদম পরিণত বয়সে বাচ্চা নিয়ে আসেন নানানভাবে, বিশ্বাস করেন এরা অর্ধেক পাগল, অর্ধেক যারা সেই সংখ্যার ভিতরে অর্ধেক এমনিতে পাগল থাকে, অর্ধেক পাগল এরা, মানে এদের কথাবার্তা। তোমার কথা আরেক কথা তারেক, আচ্ছা শুনে, তোমার কথা তারেক শুনবে, শুনেন, প্রত্যেকেই শুনেন না, আসলে এগুলো হয় কিভাবে, এটা যায় সবার কানেই, প্রত্যেকের বক্তব্য যাচ্ছে, মনে করেন কি এরা কি বসে থাকে সারাদিন। আচ্ছা, তো শুনেন উনি কিভাবে বলছেন মৌলবাদে দেশটা মৌলবাদী হয়ে গেছে। আমি রুমিন ফারহানা সিস্টার, আপনাকে কি তারা বলেছে, দায়িত্ব দিয়েছে, টাকা পয়সা দিয়েছে এটা বাংলাদেশের বিরুদ্ধে? আপনার মতো ব্যক্তি এই পজিশন থেকে, আপনি জানেন আপনার এই কথাগুলো বলার পরে আর কারো কথা বলা লাগে না, তাদের কথাকে সত্য পরিণত করার জন্য একজন মানুষের বক্তব্য লাগে না। ইউ আর মোর দেন এনাফ, বিকজ ইউ আর এ কোয়ালিফাইড পলিটিশিয়ান and in a good position. আপনি যখন এই কথাগুলো বলেন, আপনি কি মনে করেন তাদের আর কোন রেফারেন্স লাগে, তাদের আর কোনো প্রমাণ লাগে? What the hell is going on? 947 জন একেবারে রিপোর্টেড খুন গত 4 মাসে। আমি একটু বলি, গত 4 মাসে 967 জন খুন। আমি এটা বলি, একটু ধৈর্য ধরে আপনি দেখেন, 4 মাসে 174টা সাম্প্রদায়িক সহিংসতা, 23 জনের মৃত্যু দাবি করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 80টি মাজার ভাঙা হয়েছে গত 4 মাসে। নারীদের ফুটবলের দুটো ঘটনা যদি আমি সরিয়েও রাখি, মেহজাবিনের উপরে যেই ঘটনা ঘটেছে,
পরিমণির সাথে যে ঘটনা ঘটেছে, অপবিশ্বাসের সাথে যে ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো একটা পারসেপশন তৈরি করে যে এই সরকারটি মৌলবাদকে প্রমোট যদি নাও করে থাকে, মৌলবাদকে এক ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আর লাগবে আপনার কিছু শুনেন, এলা অ্যাসাইনমেন্ট ডান, রাইট? What the hell is going on? Can you believe it? মানে উনি আইসা খ্রিস্টান ঐক্য পরিষদ এবং ভারতের এক্সাক্ট ভারত ওয়ার্ড বাই ওয়ার্ড ভারতীয় প্রপাগান্ডা এগুলো এখানে উনি বলছেন, এখানে উনি ক্যান ইউ ইমাজিন হোয়াটস গোইং অন? হোয়াট দ্য হেল ইজ গোইং অন উইথ বিএনপি? বিএনপি কি আর কোনো লিডারশিপ নাই? এই মনে কি করতেছে এসব? আমরা এটার জন্য সংগ্রাম করেছি, তার বিরুদ্ধে একটা মামলা নাই সত্যতা বলতে গেলে। সরি, আমি বলছি আমি এখন পর্যন্ত রিজার্ভ রেখেছি নিজেকে, আমি কোন বিষয়ের কথা না বলতে, কিন্তু এগুলো মেনে নেওয়া অলমোস্ট ইম্পসিবল। ইটস ইম্পসিবল। উনি আইসা হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে দেশ মৌলবাদী হয়ে গেছে। তাহলে এখন যদি ভারত বলে মৌলবাদী হয়ে গেছে, আওয়ামী লীগ বলে মৌলবাদী হয়ে গেছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলে মৌলবাদী হয়েছে, আপনি কি তাদেরকে বলতে পারবেন কোনো কিছু? প্রমাণ, রেফারেন্স দরকার আছে আর কারো? উনার চেয়ে বড় রেফারেন্স আর কার দরকার আছে আপনাদের? আমি আপনাদেরকে জানিয়ে গেলাম, আমরা দেখতেছি এগুলা। আমরা এত সংগ্রাম করলাম সবাই মিলে, আমরা কত স্যাক্রিফাইস করলাম ব্যক্তিগতভাবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটা ফেসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়ালাম, কিন্তু এই আন্দোলনটাকে ব্যর্থ করে দেওয়া হচ্ছে কিছু ভারতীয় রয়ের এজেন্টদের দ্বারা, বিএনপির ভিতরে আঁকড়ে থাকা কিছু ভারতীয় রয়ের এজেন্ট দ্বারা। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, মনে রাখবেন না যে আগামী ইলেকশনটা শুধু ভোট দিলে মানুষ ভোট দিয়ে পাস করে দিবে। ইটস নট গোনা হ্যাপেন, আই ক্যান টেল ইউ দ্যাট। ইটস গোনা বি ভেরি ভেরি টাফ। যদি আমি রুমিন ফারহানা কখনো যেন এমপি না হতে পারেন, এটা নিশ্চিত করা দরকার। আমি সরি, এটা আমি জানি না উনি কোন জায়গা থেকে দাঁড়াবেন, কোন কে ওবায়দুর রহমান আর কোন রহমানের মেয়ে ওর ছেলে, আই ডোন্ট কেয়ার। হোয়াট শি ডিজার্ভস শি শুড গেট দ্যাট। I have a serious doubt about her. আমি জানেন তো, উনি ওনার বিষয়ে আমার এমনিতেই আমি ওনাকে খুবই রেসপেক্ট করতাম এবং ওনাকে আমি খুব মনে করতাম শি ইজ রিয়েলি কোয়ালিফাইড। প্রথম দিন আমি ওনার এতটা বিরক্ত হয়েছিলাম কখন, যেদিন রাব্বি আলম বলেছে প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে মামলা করেছে, উনি ভিডিও বানাইছেন 3টা, তখন ওনার কাজ ছিল না, এখন যে কই ফুটতেছে ওই কইগুলো আগে তেমন ছিল না। উনি বলছিলেন কি যে উনি দেখি ভিডিও বানাইছেন 3টা, মামলা হয়ে গেছে। আমি লাইভে গিয়ে বললাম, ইউ আর এ ব্যারিস্টার, you should not say, you cannot file a case against a sitting US president. No one will accept any case. You cannot do that. And then federal court doesn't have the jurisdiction to file a case against president. It's unacceptable. It's not. The US the judiciary doesn't work like that. উনি সেটাও জানেন না ব্যারিস্টার কোথায় পড়েছেন, কি পড়েছেন। I have a doubt about that. But এতটা ইগনোরেন্ট হলে হয় না যে উনি জানেন। আমি লাইভে গেছিলাম, আমার সেই আগের পেজে মনে আছে আপনাদেরকে 3 মিলিয়ন ভিউ হয়েছিল, ওই লাইভটা গাড়ির ভিতরে বসে করছিলাম আমি। 3 মিলিয়ন, শুধুমাত্র এই কথাটা বলছিলাম যে একজন সিটিং প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করা যায় না। আপনারা যারা বলছেন মামলা হয়েছে, উনি সাইন আপ করেছেন, এটা দেখাচ্ছে, এবং মামলা কাগজও দেখাতে পারে নাই। এবং ফেডারেল যে কোর্টের কথা বলছেন, ওই কোর্ট প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা নেওয়ার কোনো এখতিয়ারও নাই, আর একজন সিটিং প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করা যায় না। এটা আশ্চর্য ব্যাপার। এই হলো আমাদের রাজনীতিবিদ। গাইস, we tried our best. We have given you a tremendous opportunity to get a control or grip of your country. But look like it's going to be failed again because of this kind of politicians. And they have the power in BNP, and they will be the think tank or the decision maker of BNP in upcoming months or years. And can you imagine that? What kind of decision they will take? I mean, the pro-India, pro-Raw, pro-this group, that group, which is against our interest. That's the bottom line, ladies and gentlemen. I'm alarmed, I'm appalled, disgusted, disgruntled, disgraced. I mean, because of this kind of politicians, that we have these kind of politicians. I mean, they're not intellectual, they're not fit for the purpose, they're dysfunctional. No way they can serve our country better than what we are expecting right now, ladies and gentlemen. So they are almost a dangerous politician for our country and the national interest and our security, prosperity, for our sovereignty as well, because they're serving someone else's purpose rather than the people of Bangladesh and the BNP as well. Now, it's better if BNP can understand right now and take actions against them. BNP could be survived, or honestly speaking, or prevailed as a winner. If not, bad time ahead of BNP. I can tell you that. How? If we can vote, people can decide what kind of politician you want to run you and to conduct your business, everyday business, political affairs, or the governing affairs, ladies and gentlemen, in coming months or years. If not, you'll be in the same position. আমি আবার বলছি, এই ক্ষেত্রে উত্তরণের পথ কোনটা? একটাই উত্তরণের পথ, যদি আপনারা এটা বলতে পারেন যে আর মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দেবো আমরা। ব্যক্তির যোগ্যতা, তার যে ইন্টেলেকচুয়ালিটি, পজিশন দেখে আমরা ভোট দেবো। আর যদি $2,000, 2,000 টাকা, 500 টাকাকে ভোট দিতে থাকেন, এভাবে ভোটের দেওয়ার সুযোগ থাকে আপনাদের, তাহলে আপনি মনে রাখবেন এই দেশটা আবারও সেই, আপনি কল্পনা করেছেন, আমি সিরিয়ার কথা বলছি, সিরিয়াতে কি করেছেন? আসাদের সংবিধান বাতিল করেছে, নতুন সংবিধান রচিত হচ্ছে, যুক্তরাষ্ট্রের সাথে লিঙ্ক আপ তৈরি করেছে তারা, যে ওয়ান্স এনি টাইম কুড ভিজিট সিরিয়া, দ্য ভাইস প্রেসিডেন্ট। আমি টকিং অ্যাবাউট, লেডিস এন্ড জেন্টলম্যান। আর আমাদের কি হচ্ছে? আমাদেরকে দেখেন, দে আর ভেরি ডেসপারেট টু ডিফেন্ড আওয়ামী লীগ, এ জেনোসাইডাল criminals. They committed crimes against humanity. This kind of politician being defended almost every single day by the BNP leadership, ladies and gentlemen. And we fought for them. We sacrificed a lot of stuff
I mean, because of our positions against the brutal fascist government in the history of our country, and that's how they're doing and this is the result we are getting from the BNP leadership right now. আমি জনাব তারেক রহমান সাহেবের উপর আমার আস্থা এখনো আছে। আমি মনে করি he needs to return to Bangladesh immediately and take control of it. Otherwise, bad days ahead of Bangladesh and for BNP as well. This is unacceptable. Can we imagine this? উনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পরিষদের উদাহরণ দিচ্ছেন এসে যে এরা বলছে কোন বেড়েছে মৌলবাদী হয়ে গেছে দেশ এবং দেশে this is এর চেয়ে বড় সার্টিফিকেশন। আপনি ভারতের মিডিয়াকে নিয়ে আপনারা দুষছেন কেন? আর কোনো কথাই আপনাদের বলা উচিত নয় ভারতীয় মিডিয়াকে নিয়ে। ভারতীয় মিডিয়াকে সার্টিফাই করে দিচ্ছে আমাদের রুমিন ফারহানা। এর চেয়ে লজ্জা আর ডিসকাস্টিং স্টাফ আর কি হতে পারে লেডিস এন্ড জেন্টলম্যান? This is bad, man. This is not a good sign for our country. I'm sorry, আমি এটা বলতে বাধ্য হলাম আজকে। উনি জানলেও এটা আনবেন না, এটাই তো নিয়ম। উনি হিন্দু খ্রিস্টান এরা কারা? খ্রিস্টান এবং বৌদ্ধদেরকে তারা আননেসার নিয়ে আমি বলছিলাম সরকারকে এদেরকে বলেন খ্রিস্টান যারা আছে বৌদ্ধ যারা আছে তাদেরকে বলেন যে তোমরা আলাদা হয়ে যাও এদের কাছে, কারণ এরা প্রপাগান্ডিস্ট, এরা আপনার তোমাদের নাম নিয়ে আসে এবং সারা বিশ্বে আমাদের বিরুদ্ধে মানে প্রপাগান্ডা চালায়। এভাবে তো দেশ চলতে পারে না। উই সার্ভড আমরা বেটার ফর আওয়ার কান্ট্রি লেডিস এন্ড জেন্টলম্যান। আমরা চেষ্টা করেছি, আমরা 10টা বছর ধরে আমরা সংগ্রামে লিপ্ত ছিলাম। এখন তারা কারণে দেশটা আবার ব্যর্থ হতে চলেছে এবং আওয়ামী লীগ যে কোন সময় আবার বাংলাদেশে আসবে, যে কোন সময় বড় ধরনের ঘটনা ঘটবে। আমি এটা অগ্রিম বলে দিচ্ছি আপনাদেরকে, দিস ইজ দ্য প্ল্যান ফর। এবং আমি আবার বলি আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স ডাইরেক্টর যিনি তুলসী গাবার্ড, মনে রাখবেন উনি এসে ইন্টারভিউ করবেন এই বিষয়ে, এটা আমি কনফার্ম করে দিতে পারি আপনাদের কাছে। এবং এই জন্য বলছি চিন্ময় মানে দাসকে অনতিবিলম্বে মুক্তি দিন, তার মুক্তির জন্য প্রেশার ইউনাইটেড স্টেটস থেকে আসবে, নিশ্চিত থাকতে পারেন আপনি। এটা আমি একদম আমি যা বলবো এগুলোই হবে, এর চেয়ে বাইরে কোনো কিছু নাই। That's the bottom line. Whether you believe it or not, particularly international affairs. So, in terms of international affairs, ladies and gentlemen, should be ban of constitution. You know what I mean? That's what is going on. এবং দেখেন কতজনকে তারা বিচারে আওতায় আনছে। খুন করা মানুষ, খুন গুমের সাথে জড়িত মানুষ। আপনি এদেরকে বলেন এরা আসবে, এরা থাকবে, এদের বিচার চান না এখন আপনারা। কার বিচার চান আপনারা? সারাদিন জামাত নিয়ে পড়ে আছেন। জামাত কি আপনাদের প্রতিদ্বন্দ্বী? জামাত আপনাদের প্রতিদ্বন্দ্বী কিভাবে হয়? তারা তো এখন আপনাদের মতো মানে আপনার আমি যদি বলি যে মার্কেট শেয়ার রাইট অফ ভোটস, এখনো তো জামাত ওই পর্যায়ে যায় নাই। তাহলে আপনারা জামাতকে প্রতিদ্বন্দ্বী বানাচ্ছেন কেন? I don't understand that. This is unacceptable. বিএনপির মতো দল আপনি দেখেন না কত ধরনের কাজ হয়েছে। আজারি সাহেব কি বলছে? একদল খেয়েছে আরেকদল আমরা খাওয়ার জন্য রেডি আছে। আই আন্ডারস্ট্যান্ড আজারি সাহেব বিএনপিকে ধরে নিলাম বলে দিছে। আপনারা তো এটা ইগনোর করবেন। আপনারা বলবেন ও আমরা কি বুঝি না, আপনি কাকে বলছেন? কেন আপনি বুঝেন? আপনি কি খাওয়ার জন্য রেডি আছেন? আমি এগুলো বলতে চাই না ভাই, বললে এরা দুঃখ পায়, কিন্তু এগুলো বলা দরকার। এই যে অপদার্থ শ্রেণীর রাজনীতিবিদদের কারণে তো বিশাল বড় সমস্যা। বিএনপির মতো দলটা তো বিপদগ্রস্ত হতে যাচ্ছে নিশ্চিত করে আমি বলতে পারি। আপনি বলেন আজারি সাহেব বলেছে, আমি ধরে নিছি আজারি সাহেব বিএনপিকে বলেছে, আই আন্ডারস্ট্যান্ড, বাট আপনার যেহেতু আপনার নাম বলে নাই, আপনি পলিটিক্যাল এটা ইগনোর করবেন। আপনি আপনাদের উপরে নিয়ে আসছেন, ও আমরা জানি না আপনি কাকে বলছেন, আপনি আমাদেরকে বলছেন। আরে আপনাদেরকে তো বলে নাই, নাম তো বলে নাই, তাহলে আপনারা কেন নেন এটা? আমি যদি এই কথাগুলো বলি আমার উত্তর দিতে পারবেন বিএনপি লিডারশিপটা কেউ দিতে পারবেন আপনারা? বিএনপির আজকালকার যে সমস্ত কথাবার্তা বলে তাতে মনে হয় যে জনগণ 5 তারিখ থেকে পেছনে চলে গেছে। তারা 31 দফায় যে সমস্ত কথা বলছিল সেখান থেকে পিছনে গিয়ে আজকে সংস্কারের বিরোধিতা করছে। তাদের কেউ কেউ এমন কথা বলছেন যে যারা সংস্কারের কথা বলে তাদের হাত ভেঙে দিতে হবে। তো এটা করতে হলে তো তাদের গিয়ে হাত ভাঙার জন্য তাদেরকে ইংল্যান্ডে যেতে হবে, কারণ তাদের দলের নেতা তো বলে যে সংস্কারের কথা তারাই সবার আগে বলছে। বিএনপি যেরকম বলে যে এটা তো হচ্ছে আমরা পার্লামেন্টে গিয়ে যেইভাবে 17 বার সংশোধন করা হয়েছে সেইভাবে আমরা সংশোধন করে নিতে পারি। হ্যাঁ, এটা পারা যায়, তো এটা পারা যায়, এটার নমুনা আছে। পারা যাওয়ার পরিণতি কী হয় এটারও আমাদের নমুনা আছে। ধরেন সমস্ত রাজনৈতিক দল, সারা দেশের জনগণ সবাই মিলে 9 বছর ধরে আন্দোলন করে এবং তারপরে আরও 5 বছর 14 বছর আন্দোলন করে এইখানে নির্বাচনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হলো। আর এটা শুধুমাত্র দাবির মধ্যে থাকলো না, এটা সংবিধানে একটা সংশোধনী আকারে যুক্ত করা হলো। 13দশ সংশোধনী বলা হলো এটাকে। 13দশ সংশোধনীকে পরবর্তীকালে আদালতে, উচ্চ আদালতে 4-3 ভোটে এটা নাই হয়ে গেল। তা আমরা কি এইবার যে ছেলেরা জীবন দিচ্ছে, এইবার যে ছেলেরা এখনো পর্যন্ত হাসপাতালে, এইবার যে এখনো বিনা চিকিৎসায় মারা যায়, ওই যে রিক্সাওয়ালার সন্তান, তার মৃত্যু, তাদের মৃত্যু, এই মৃত্যুর পরেও এমনভাবে এটাকে সংশোধন করব যাতে পরবর্তীতে আদালতের 4-3 ইচ্ছা করলে এটা করতে পারে। কোনো কারণে আওয়ামী লীগ এসে কিংবা তার 14 দল এসে কিংবা অন্য কেউ এসে তাদের মনে হলো যে এই যে শাসন ব্যবস্থা পরিবর্তিত হয়েছে এটার ভেতরে জনগণের হাতে যত ক্ষমতা গেছে জনগণকে এত ক্ষমতা দেওয়া ঠিক না। এরা খুব বেয়ারা, এরা আসলে বাড়াবাড়ি করে, এদের ক্ষমতা কমায় দিতে হবে। আরেকবার 200 সদস্য একমত হয়ে তারপরে বলল যে এই যে সংশোধনী আনা হয়েছিল এই সংশোধনীটা আসলে ভালো না, এটা বাতিল করে দিলাম। আমরা কি 200 সংসদ সদস্যের কাছে আমাদের সন্তানদের জীবনদান ছেড়ে দেব?
এইটা ছাড়বো না বলেই আসলে আমরা সংবিধান সংস্কার সভার কথাটা বলি। আমরা সংবিধান সংস্কার সভার কথা বলি, এটা আমাদের কোনো শখের জন্য বলি না। এই 53 বছরের অভিজ্ঞতা, বাংলাদেশের 53 বছর কিংবা 54 বছর, অন্য অনেক জাতির আসলে 500 বছরের অভিজ্ঞতার সমান। আমরা এই 53 বছরের মধ্যে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছি। আমরা সামরিক সরকার দেখছি, সামরিক সরকার কিভাবে বেসামরিক সরকার হয় এটা দেখছি, বেসামরিক সরকার আবার কিভাবে তত্ত্বাবধায়ক সরকার হয় সেটা দেখছি। আমাদের এখানে প্রবাসী সরকার দেখছি, দেশের সরকার দেখছি, 3টা সংবিধান দেখছি। অতএব এগুলি আমাদেরকে কিছু অভিজ্ঞতা দিচ্ছে। এই অভিজ্ঞতা যদি আমরা আসলে এই অভিজ্ঞতাটাকে যদি আমরা মনে করি যে এটা আমরা কাজে লাগাবো, তাহলে অন্তত এবারও আরেকটা ভুল হইতে পারে, তো সেই ভুলটা নতুন ভুল হইতে হবে। পুরনো ভুল আবারও একই ভুল, সেই ভুলটা আসলে বাংলাদেশের আর করতে যাওয়া উচিত না। যারা আসলে আগে আগে নির্বাচন করতে চায় তারা এই সংবিধানের রিফর্মের ব্যাপারটাকে, এই সংবিধানের সংস্কারের ব্যাপারটাকে তারা এমন করে বলতে চান যে এটা জাতীয় সংসদ নির্বাচনকে আসলে পিছিয়ে দেওয়ার একটা অজুহাত হিসাবে এটাকে সামনে আনা হচ্ছে। আমাদের জায়গা থেকে, যেটা জেএসডি বলেছে, আমাদের জায়গা থেকে, সাকিদের জায়গা থেকে আমরা বলছি যে না, এটা দরকার নেই, পিছিয়ে দেওয়া লাগে না। 70 সালের যে উদাহরণ, 70 সালের এখানকার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকে কাজে লাগালেই সম্ভব যে আপনি একদিনে একটা নির্বাচনের ভেতর দিয়েই আপনি 2টা দায়িত্ব সম্পন্ন প্রতিনিধি নির্বাচন করতে পারেন। যারা প্রথমে বসে একদিনেই হতে পারে, এটা এক সপ্তাহেই হতে পারে, প্রথম যেইভাবে আসলে সংবিধান সংশোধন হয় সেইভাবেও হতে পারে, সেইভাবে প্রথম অধিবেশনেই আপনি এটার আসলে সংশোধন করে ফেলতে পারেন, সংস্কার করে ফেলতে পারেন। কারণ আমরা বলছি কি কি সংস্কার হবে, কোন কোন জায়গায় আপনি সংস্কার করবেন, কি কি বিষয়ে সংস্কার হবে, এটা নিয়ে তো আলোচনা হচ্ছে। আমরা বলতেছি, এবি পার্টি বলতেছে, ছাত্ররা বলতেছে, বিএনপি বলতেছে, তাদের তো 31 দফা ছিল। কথাটা হচ্ছে যে 31 দফা থেকে তারা 5 তারিখের পরে আরো পিছিয়ে যাবে, নাকি 31 দফার পরে তাদের আসলে আরেকটু বাড়বে, এইটা নিয়ে একটা আলাপ হতে পারে। 5 তারিখের পরে জনগণের আকাঙ্ক্ষা কি আরো, চাহিদা কি আর একটু সামনে এসছে, নাকি 5 তারিখের পরে এটা পিছিয়ে গেছে? বিএনপির আজকালকার যে সমস্ত কথাবার্তা বলে তাতে মনে হয় যে জনগণ 5 তারিখ থেকে পেছনে চলে গেছে। তারা 31 দফায় যে সমস্ত কথা বলছিল সেখান থেকে পিছনে গিয়ে আজকে সংস্কারের বিরোধিতা করছে। তাদের কেউ কেউ এমন কথাও বলছেন যে যারা সংস্কারের কথা বলে তাদের হাত ভেঙে দিতে হবে। তো এটা করতে হলে তো তাদের গিয়ে হাত ভাঙার জন্য তাদেরকে ইংল্যান্ডে যেতে হবে, কারণ তাদের দলের নেতা তো বলে যে সংস্কারের কথা তারাই সবার আগে বলছে, তারাই নাকি এখানে সংস্কারের প্রবক্তা। তো এই যে স্ববিরোধিতা, এই জায়গাগুলির কোনো প্রয়োজন নাই, এগুলি খুবই বালখিল্য আলাপ হচ্ছে। একটা এরকম সময়ে দেশের যখন ধরেন এক ধরনের সবাই মিলে একটা বড় রকমের পরিবর্তনের ভেতর দিয়ে যাওয়ার পরিস্থিতি, সেরকম সময়ে আরও দায়িত্বশীল, আরও সহনশীল এবং গঠনমূলক আলোচনা হওয়া দরকার। আমরা মনে করি এই পদ্ধতিগুলি কোনোটাই আমাদের আবিষ্কার করা না। সংবিধান সংস্কার সভার যে নির্বাচনের কথা আমরা বলছি এবং জাতীয় সংসদ নির্বাচনের কথা যে একসাথে করার কথা আমরা বলছি, এটা আমাদের মাথা থেকে তো আসে না, এটা আমাদের এখানকার ঐতিহাসিক বাস্তবতায় অভিজ্ঞতার মধ্যে আছে। তবে এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আমরা বলতে চাই যে কেন আমরা সংবিধান সংস্কার সভার কথা বলছি। বিএনপি যেরকম বলে যে এটা তো হচ্ছে আমরা পার্লামেন্টে গিয়ে যেইভাবে 17 বার সংশোধন করা হয়েছে সেইভাবে আমরা সংশোধন করে নিতে পারি। হ্যাঁ, এটা পারা যায়, তো এটা পারা যায়, এটার নমুনা আছে। পারা যাওয়ার পরিণতি কী হয় এটারও আমাদের নমুনা আছে। ধরেন সমস্ত রাজনৈতিক দল, সারা দেশের জনগণ সবাই মিলে 9 বছর ধরে আন্দোলন করে এবং তারপরে আরও 5 বছর, 14 বছর আন্দোলন করে এইখানে নির্বাচনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হলো। আর এটা শুধুমাত্র দাবির মধ্যে থাকলো না, এটা সংবিধানে একটা সংশোধনী আকারে যুক্ত করা হলো। ত্রয়োদশ সংশোধনী বলা হলো এটাকে। ত্রয়োদশ সংশোধনীকে পরবর্তীকালে আদালতে, উচ্চ আদালতে 4-3 ভোটে এটা নাই হয়ে গেল। তা আমরা কি এইবার যে ছেলেরা জীবন দিচ্ছে, এইবার যে ছেলেরা এখনো পর্যন্ত হাসপাতালে, এইবার যে এখনো বিনা চিকিৎসায় মারা যায়, ওই যে রিক্সাওয়ালার সন্তান, তার মৃত্যু, তাদের মৃত্যু, এই মৃত্যুর পরেও এমনভাবে এটাকে সংশোধন করব যাতে পরবর্তীতে আদালতের 4-3 ইচ্ছা করলে এটা করা যেতে পারে। আমরা নিশ্চয়ই এরকম কোনো ধরনের মানুষের জীবনকে
ছাত্র, শ্রমিক, কৃষক এবং মেহনতি মানুষের যে রক্তপাত, যে জীবনদান, এইটাকে কয়েকজন বিচারপতির ইচ্ছা অনিচ্ছার উপরে আমরা ছেড়ে দিতে পারবো না। অথবা আরেকটা জিনিস কি হয়, তারপরে ওনারা যেটা করলেন, সংসদে গিয়ে পঞ্চদশ সংশোধনীর ভেতর দিয়ে এটাকে সংসদেও বাতিল করলেন। কারণ সংসদের কি ক্ষমতা আছে? সংসদের ক্ষমতা আছে যে পথে ওনারা সংশোধনী আনেন সেই পথেই তারা সংশোধনী বাতিল করতে পারেন। আজকের সরকার মনে করলেন যে হ্যাঁ এগুলি আমরা সংশোধন করলাম, 2 দিন পরে তাদের আরেকটা সরকার এসে বলল যে এই যে ত্রয়োদশ সংশোধনীর মতো এই সংশোধনীটা আসলে অবৈধ। কোনো কারণে আওয়ামী লীগ এসে কিংবা তার 14 দল এসে কিংবা অন্য কেউ এসে তাদের মনে হলো যে এই যে শাসন ব্যবস্থা পরিবর্তিত হয়েছে এইটার ভেতরে জনগণের হাতে যত ক্ষমতা গেছে জনগণকে এত ক্ষমতা দেওয়া ঠিক না। এরা খুব বেয়ারা, এরা আসলে বাড়াবাড়ি করে, এদের ক্ষমতা কমায় দিতে হবে। আরেকবার 200 সদস্য একমত হয়ে তারপরে বললো যে এই যে সংশোধনী আনা হয়েছিল এই সংশোধনীটা আসলে ভালো না, এটা বাতিল করে দিলাম। আমরা কি 200 সংসদ সদস্যের কাছে আমাদের সন্তানদের জীবনদান ছেড়ে দেব? এইটা ছাড়বো না বলেই আসলে আমরা সংবিধান সংস্কার সভার কথাটা বলি। আমরা সংবিধান সংস্কার সভার কথা বলি, এটা আমাদের কোনো শখের জন্য বলি না। এই 53 বছরের অভিজ্ঞতা, বাংলাদেশের 53 বছর কিংবা 54 বছর, অন্য অনেক জাতির আসলে 500 বছরের অভিজ্ঞতার সমান। আমরা এই 53 বছরের মধ্যে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছি। আমরা সামরিক সরকার দেখছি, সামরিক সরকার কিভাবে বেসামরিক সরকার হয় এটা দেখছি, বেসামরিক সরকার আবার কিভাবে তত্ত্বাবধায়ক সরকার হয় সেটা দেখছি। আমাদের এখানে প্রবাসী সরকার দেখছি, দেশের সরকার দেখছি, 3টা সংবিধান দেখছি। অতএব এগুলি আমাদেরকে কিছু অভিজ্ঞতা দিচ্ছে। এই অভিজ্ঞতা যদি আমরা আসলে এই অভিজ্ঞতাটাকে যদি আমরা মনে করি যে এটা আমরা কাজে লাগাবো, তাহলে অন্তত এবারও আরেকটা ভুল হইতে পারে, তো সেই ভুলটা নতুন ভুল হইতে হবে। পুরনো ভুল আবারও একই ভুল, সেই ভুলটা আসলে বাংলাদেশের আর করতে যাওয়া উচিত না। এইবার যে সংশোধনী কিংবা এইবার যে সংস্কার, যতটুকু সংস্কার যারাই রাজি হোক, ধরেন আমার 100টা সংস্কারের ইচ্ছা আছে, সাইবুল ভাইদের 5টা আছে, আরেকজনের 10টা আছে, ধরেন 5টাই আমরা পরিবর্তন করব। 5টা যদি পরিবর্তন করতে আমরা সবাই মিলে একমত হই, তাহলে এমনভাবে পরিবর্তন করব যে এইটাকে আবার বদলাইতে হইলে তার আমার কাছে এসে ভোট চায় পরিবর্তন করতে হবে। আবার বলতে হবে যে 5টা যে পরিবর্তন করছিলাম এই 5টাকে পরিবর্তন করার জন্য আমরা আবার ক্ষমতায় যাইতেছি, আমাদেরকে ভোট দেন। সেই ক্ষমতা জনগণের কাছে তুলে দেওয়ার নাম হচ্ছে স্বৈরতন্ত্রকে কবর দেওয়া। স্বৈরতন্ত্র কবর দেওয়ার অর্থ এই না যে হাসনাত কায়েমের কাছে ক্ষমতা দিয়ে দেন, এর আগে হাসিনা খুব ভালো ছিল, খারাপ ছিল, হাসিনা খারাপ, হাসনাত কায়েম ভালো, হাসনাত কায়েম খারাপ, এবি পার্টি ভালো, এইভাবে সংস্কার মানে এইটা স্বৈরতন্ত্রকে বিদায় করার পথ না। স্বৈরতন্ত্র বিদায় করার পথ হচ্ছে স্বৈরতান্ত্রিক কাঠামো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, স্বৈরতন্ত্রের যে ক্ষমতাতন্ত্র সেটাকে পরিবর্তন করে জনগণের কাছে যতটা সম্ভব ক্ষমতা দিয়ে দেওয়া, এবং জনগণের কাছে ক্ষমতা দেওয়ার জন্যে এইবারের যে সুযোগ এই সুযোগকে কাজে লাগাইতে হবে। এবং এইটা লাগানোর জন্যে আজকে আপনারা যে আয়োজন করছেন সেইখানে আমরা বলতে চাই যে এর চাইতে যৌক্তিক, এর চাইতে রেশনাল কোনো বক্তব্য যদি আসলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক গোষ্ঠী কোনোভাবে উত্থাপন করতে পারে, আমরা তো সেটাকে সমর্থন করব। কিন্তু এখন পর্যন্ত যারা নির্বাচন চান এবং যারা সংস্কার চান, এই 2টা অংশকেই এক করে সমঝোতার ভিত্তিতে একটা টেকসই একটা সংস্কার করার জন্যে আমাদের বিবেচনায় এইটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপায়। এর চাইতে ভালো উপায় যেটা বললাম যদি কারো প্রস্তাবে থাকে তাহলে সেটা মানবো, কিন্তু কেউ যদি বলে যে হাত ভেঙে দেবো এটা বললে, কিংবা কেউ যদি বলে যে এতটা না হইলে আমরা মানবো না, তাদের কোনোটাকেই আসলে বাংলাদেশের জন্য এই মুহূর্তে বাংলাদেশের রিজনেবল রেসপন্সিবল পলিটিক্স বলে মনে হয় না। বাংলাদেশ একটা খুব বিপজ্জনক সময়ে পার করতেছে। রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল সিচুয়েশনটা এইখানে আজকে আলাপ করতেছি না, কিন্তু এটা বলতেছি যে একটা খুব খারাপ সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, খুব ঝুঁকিপূর্ণ সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। অতএব এইখানে যতটা সমঝোতা করা যায় এবং যতটা জনগণের পক্ষে থাকা যায়, যতটা শহীদদের রক্তের অনুগত থাকা যায় এবং যতটা বেইমানি না করে আন্দোলন ব্যাহত হওয়ার জন্যে পরীক্ষিত পথে, যেটা ব্যাহত হওয়ার যে সমস্ত পদ্ধতি আছে সেগুলিকে অনুসরণ না করে এটাকে রক্ষা করার পথে যাওয়া যায়, সেই পথে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানি। যে এখন বিভিন্ন টকশোতে গিয়ে ইসকনের একটা ফিতা হাতে দিয়ে আঙ্গুল দোলায়, একে আসলে বিএনপি আসলে করে
ব্রাহ্মণবাড়িয়া যেখান থেকে সে রাজনীতি করার জন্য এমপি ইলেকশনের জন্য লাফালাফি করছে, ওই এরিয়ায় কেউ তারে চায় না। তার এরিয়ায় লোকজনরা বলে নডি রুমিন। নডির অর্থ কি আমি জানি না, আপনি জানেন কিনা আমি জানি না। নডি না নটি এর অর্থ কি আমার ধারণা নাই। ওই এলাকার লোকজনরা বলে তারা নডি। আমি বললাম ভাই নডি নটি এটা কি, এর অর্থ কি? দর্শক কিন্তু আমি জানি না নডি বা নটির অর্থ কি। আপনারা যদি কেউ জানেন স্ক্রিনে আমারে লিখতে পারেন, আপনারা আমারে বলতে পারেন। তো এখন এই নডি রুমিন সে বলে ইউনূস সরকার সার্বিকভাবে ব্যর্থ, ইউনূস সরকার দেশের কোনো উন্নতি করে না এবং যে কোনো মূল্যে ইউনূসকে তাড়াতাড়ি সরাইয়া তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া হোক, যাতে ওর বাতা ভারত আইসা এখানে একটা ভাগ বসাইতে পারে। যে ব্যক্তি নিয়োগ পাওয়ার 3 দিনের মাথায় প্লট পাওয়ার জন্য পাগল হয়ে যায়, যে ব্যক্তি আজকের ইসকনের একটা ফিতা বাইন্দা লোকজনের সামনে রাবণের গীত গায়, সীতার গীত গায়, এর মতো লোক, এর মতো একজন নটি, তার উপরে বাংলাদেশের 17 কোটি মানুষ বা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মতো একজনে লিখছে নটি মানে বেশ্যা। জাকির হোসেন সাহেব থ্যাংক ইউ, আমি নটির অর্থ জানতাম না, থ্যাংক ইউ, আপনি আমাকে যেটা শিখালেন, আপনাকে অনেক ধন্যবাদ। তো এর মতো একটা মানুষের প্রতি বাংলাদেশের রাজনীতি এর মতো মানুষের কাছ থেকে কি ভালো কিছু আশা করতে পারে? আপনি যদি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমি জানি আপনার জন্য এটা কষ্টকর, কারণ অলি আহাদকে আপনি খুব সম্মান করতেন, এটার উপর আপনি কিছু অ্যাড করতে চান কিনা? দেখেন, আপনি যেভাবে আশা করছেন আমি সেভাবে উত্তর দেব না। আমি শুধু একটা কথা বলি, হযরত উমর ফারুক তার সামনে যখন নাকি একটা তার ছেলে মদ্যপান করার কারণে যে কটা দুর্রা মারার রায় হলো বিচারে, তো উনি জল্লাদের হাত থেকে নিজে নিয়ে নিলেন দুর্রা, যে কটা শাস্তি দেওয়ার কথা ছিল নিজের সন্তানকে, তো উনি সে কটা উনি প্রয়োগ করলেন, দুর্রা মারলেন। তার আগেই তার দম বের হয়ে যায়, তারপরেও তার লাশের উপরে অবশিষ্ট উনি করেছেন। তখন চোখে মুখে তার ছিল খুব অগ্নি। দেখেন, বাবা হিসাবে উনি ন্যায় বিচার করেছেন। তারপরে কিছুক্ষণ শান্ত হয়ে উনি আবার সন্তানকে বুকে জড়ায় খুব কান্নায় ভেঙে পড়লেন। তখন সবাই বলে, হে আমিরুল মুমিনিন, আপনি নিজাতে আপনার ছেলেকে শাস্তি দিয়ে হত্যা করলেন, আপনি আবার বুকে জড়ায় ধরে আপনি কাঁদছেন, আমাদের বুঝায় বলেন। তো উনি বললেন, আমি যখন বিচার আসনে থেকে তাকে শাস্তি দিচ্ছিলাম, আমার চোখে ছিল প্রচন্ড ক্ষোভ, ঘৃণা, অন্যায়ের প্রতি। তখন আমি আমার সন্তানকে দেখিনি। যখন তার বিচার পেয়ে যায়, তখন আমি বাবা হিসাবে চিন্তা করলাম, এখন যদি আমার সন্তানের শোক পালন না করি, তাহলে সন্তানের প্রতি অবিচার করা হয়। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিও ধরে শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।